সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনে খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে এবং সাম্প্রতিক সময় ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বিশেষ করে এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপ নিয়ে। আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের অত্যন্ত দুজন প্রিয় মানুষ। আমার সাথে আছেন সম্মানিত কাজী মিশু, এক্স ট্রেজারার বিসিবি এবং একই সাথে চেয়ারম্যান বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশন, এবং আমার সাথে আছেন জনাব ওমর খালিদ রুমি, সম্মানিত এক্স ন্যাশনাল ক্রিকেটার এবং এক্স সিলেক্টর এবং এক্স ম্যানেজার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি প্রথমে যাব কাজী মিশুর কাছে। মিশু, বাংলাদেশে টি-20 বিশ্বকাপ সামনে এবং এশিয়া কাপও কিন্তু বাংলাদেশে কিন্তু এখন কিন্তু শুরু হয়েছে এবং বাংলাদেশ দল কিন্তু অলরেডি কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু একটা ম্যাচে কিন্তু পারফরমেন্স করেছে। সব মিলে টি-20 বিশ্বকাপ এবং তার আগে এশিয়া কাপ আমাদের শুরু হয়েছে। কি ভাবছেন, কেমন যাচ্ছে, কেমন হবে? এশিয়ান কাপে আমার মনে হয় গতবারের মতোই অবস্থা হবে, যে কোনো টিমই ফাইনালে চলে আসতে পারে। গতবার যেরকম সবার ক্যালকুলেশন, সবাই মনে করেছিল যে হয় ইন্ডিয়া পাকিস্তান অথবা শ্রীলঙ্কা ইন্ডিয়া অথবা শ্রীলঙ্কা পাকিস্তান, বাংলাদেশকে কিন্তু বাংলা ধারণা হয়নি। কিন্তু এখন যে যা পারফরমেন্স দেখলাম, যে কোনো টিম যে কোনো টিমকে হারাতে পারে, বিট করতে পারে, পারার ক্ষমতা রাখে। এখন যেই দিন ফেভার পাবে সেই দিনই সেই টিম জিতবে। কিন্তু আমরা কিন্তু এশিয়া কাপে কিন্তু অলরেডি কিন্তু আমরা ভারতের সাথে কিন্তু মোকাবিলা করেছি, কিন্তু সেখানে কিন্তু আমরা কিন্তু লড়াই করে কিন্তু হয়তো আমাদের প্রত্যাশা ছিল কিন্তু আমাদের প্রাপ্তি ঘটাতে পারিনি, কিন্তু আমরা প্রাপ্তির কাছাকাছি কিন্তু আমরা কিন্তু গিয়েছি। কিন্তু এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপ টু ইন্ডিয়ান ব্যাটিং এর আফটার 25 অথবা 30 ওভারের পরে অ্যাকচুয়ালি ম্যাচ ডিসিশন হয়ে গেছে। আচ্ছা, ম্যাচ ডিসিশন হয়ে সব আপনি কি বিরাট কোহলির কথা বলছেন? যে বিরাট কোহলি যখন ক্রিজে অবস্থান করছিল, ক্রিজে অবস্থান না, তারা যত সহজে খেলছিল, তারা মানে 48 ওভারে ম্যাচ শেষ করতে, 49 ওভারে ম্যাচ শেষ করেছে। তারা যত সহজে খেলছিল, মানে আমরা বিট করতে পারছিলাম না কোনো মতেই, যে আউট একটা সম্ভাবনা জাগানো সেই জিনিসটা। আসলে আমরা বাংলাদেশ টিম, যেটা আমি মনে করি, তার প্রেশারটা ক্রিয়েট করেছিল, সেই প্রেশারটা তারা রাখতে পারেনি। এবং আমার কাছে বোধগম্য নয় 2টা উইকেট পড়ার পরে হঠাৎ করে রুবেলকে কেন নিয়ে আসলো, এবার 11 রানটা দিয়ে তারপরে এবার কিন্তু রাজ্জাক ওরা যে একটা চাপের মধ্যে ছিল। আর 279 কম রান না। কালকে পাকিস্তান আফগানিস্তানকে কিন্তু রান রেটেও 2 উইকেটে ওরা অনেকক্ষণ খেলেছে, কিন্তু রান রেট 7 উঠে দিয়েছে। রান রেট কিন্তু যখনই রানের একটা 7 উপরে উঠে যায় তখন প্লেয়ার ভুল করে। আচ্ছা আচ্ছা, তখন আমাদের একটা উইকেট পাওয়ার চান্স থাকে। আচ্ছা, আমরা যদি 100 মধ্যে 8 উইকেট ফেলে দিতে পারতাম, তাহলে হয়তো ম্যাচটা আমাদের হাতে চলে আসতো। আমাদের হাতে আসেনি, আমাদের হাতছাড়া হয়েছে। সেই হাতছাড়া নিয়ে কথা বলবো। আমি একটু জানাব রুমির কাছে যাচ্ছি। রুমি, এশিয়া কাপে কিন্তু আমরা কিন্তু আমাদের দল কিন্তু তাদের যতটুকু দেওয়ার কথা 100% কিন্তু আমরা কিন্তু প্রোভাইড করতে পেরেছি আমরা মনে করছি, কিন্তু আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন যে আমাদের কোন কোন ল্যাকিংস গুলো ছিল সেদিন আমাদের ভারতের বিপক্ষে ম্যাচে? এখানে ল্যাকিং তেমন কিছু ছিল না আমি বলবো, কারণ এটা পুরোপুরি পিচের উপরে ছিল, ডিপেন্ডেন্ট ছিলাম আমরা। মানে প্রথমেই যখন ওরা বুঝতে পেরেছিল, সব দুই টিমই বুঝেছিল যে পিচ একেবারে ব্যাটিং এর ফেভারে, তখন আর কি, যখন ব্যাটিং এর ফেভারে থাকে দুই টিমের কিছু করার থাকে না, তখন ছোট্ট একটা কি বলে যেটাকে অ্যাডভান্টেজ যদি পেয়ে যায়, যারাই পাবে তারাই কিন্তু পেয়ে যাবে। যা হলো ইন্ডিয়ানরা অ্যাডভান্টেজ পেয়ে গেছিল, যদিও বিরাট কোহলি অনেক ভালো ইনিংস খেলেছে বলতেই হবে। বিরাট কোহলির উপর ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান টিম। বিরাট কোহলিকে যদি আমরা বের করতে পারতাম, তাহলে হয়তো আমাদের একটা সুযোগ হতো। কিন্তু পিচের যে অবস্থা দেখেছি আমি, খেলা যা দেখলাম, একেবারে কমপ্লিটলি ব্যাটিং পিচ, পুরোপুরি ব্যাটিং পিচ, যার জন্য আমরা অনেক স্কোর করতে পেরেছি, ওরাও স্কোর করেছে অনেক, কিন্তু ওরা বেরিয়ে গেছে শুধু ওই সেঞ্চুরির উপর ভর করে, ভুল সেঞ্চুরি। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু বিরাট কোহলিকে কিন্তু অনেকবারই কিন্তু শর্ট রান 1-2 রান নেওয়ার কিন্তু ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু এটা কিন্তু মানে অনেকবারই সুযোগ করে দিয়েছে। এটা কিন্তু তাদেরকে ক্রিজে অনেকক্ষণ অবস্থান করার জন্য এটা কিন্তু বড় সুযোগও আমরা মনে করে দিয়েছি, কিন্তু যে ছোটখাটো কিন্তু আমরা 1-2 রান কিন্তু আমরা কিন্তু বারবারই দেখেছি তাদেরকে সহজে নিতে দিয়েছে। কিন্তু অবশ্য নিতে ঠিক দিয়েছে বলবো না, ঠিক এটা হচ্ছে ব্যাপারটা, খেলার সময় ওই যে গ্যাপগুলো সেগুলো কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছে, কোহলি পেয়ে গেছিল, যার জন্য সেখানে সিঙ্গল টু যেগুলো সে করেছে। এটা স্বাভাবিক, যে কোনো ব্যাটসম্যানই করবে
করবে ওটা, যদি আমি জানি হ্যাঁ যে কোনো যদি বুঝতে পারি যে অমুক জায়গা খালি, এই জায়গা খালি, মিড উইকেটে একটা স্পট আছে, ওখানে আমি পরের পর বল খেলে ইয়ে করতে পারবো, সেখানে ক্যাপ্টেনের একটা ভূমিকা আছে সেই যে ওই জায়গাগুলো ব্লক করতে হবে, যে ওখান দিয়ে বারবার 1 রান হচ্ছে 2 রান হচ্ছে, তো ওই জায়গাগুলো ব্লক করে দিই, কিন্তু সেই ব্লক করতে গিয়ে সময় নিয়েছে অনেক আমাদের টিমের ক্যাপ্টেন, সেটা একটা প্রবলেম। তবে এটা হয় কি, আমি আবারও বলবো পিচের ব্যাপারে, যে পিচ এত বেশি ব্যাটিং ফেভার ছিল যে কোহলির মতো ব্যাটসম্যান, কোহলি সাধারণত ব্যাটিং করে রাইট হ্যান্ড কন্ট্রোল, মানে হয় কি ব্যাটসম্যান যারা খেলে তাদের লেফট হ্যান্ড কন্ট্রোল থেকে ড্রাইভ করার সময়, কিন্তু কোহলি কিন্তু হাত সেরকম না, কোহলি কিন্তু স্লাইটলি আনঅর্থোডক্স। তো এখন এই আনঅর্থোডক্স ব্যাটসম্যান হয়েও যেহেতু পিচে কোনো মুভমেন্ট ছিল না বোলারদের, ও অটোমেটিক্যালি আরামসে খেলে ও সেঞ্চুরি করে টিমকে 10 নিয়ে চলে গেছে। আচ্ছা, বিরাট কোহলি কিন্তু আমরা কিন্তু দেখছি কিন্তু আসলে ধোনিকে ছাড়া কিন্তু আপনার কিন্তু ইন্ডিয়ার কথা ভাবাই যায় না। সেখানে কিন্তু ধোনি এবং সুরেশ রায়না কিন্তু দুজনে একজনে কিন্তু এবছর কিন্তু আমরা কিন্তু দেখছি জলে নেই। তারপর কিন্তু বিরাট কোহলির নেতৃত্বে কিন্তু বিরাট একটা স্কোর কিন্তু তারা গড়ে তুলেছে এবং দলকে জিতেছে। আপনি বিষয়টি কিভাবে দেখেন? হ্যাঁ ওটাই বলছি আমি, যে বিরাট কোহলি অটোমেটিক্যালি টিম কেটে নিয়ে যাচ্ছে, কারণ টিমে আর ওই সঙ্গে অবশ্যই রেহান ছিল, কিন্তু ওরা সবাই নতুন। এখন তারপরেও কোহলি যেহেতু এর আগে থেকেই খেলেছে তেন্ডুলকার থাকা অবস্থাতে, তখনই কিন্তু দেখা যাচ্ছিল কোহলি অনেকগুলো ম্যাচে অনেক রান করেছে, তো এমন অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে ওকে এখন ওই জল নিতে হবে ঘাড়ে, এবং এর পরের ম্যাচগুলোতে যে ম্যাচে হোক প্রত্যেক ম্যাচে ওকে রেগুলার ভালো স্কোর করতে হবে। বাকিরা ততদিন গ্রুম আপ হয়ে গেলে ওরাও আস্তে আস্তে জল কাঁধে নেবে। আমি আপনার কাছে আসবো, আমি একটু জানাব বিশুর কাছে। মিশু, বাংলাদেশ কিন্তু বলছে যে আপনার যেটা যে কুয়াশার জন্য সেখানে সমস্যা হয়েছে, কিন্তু আসলে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু কোনো দল কিন্তু বলেনি যে আসলে যে এখানে সমস্যা হয়েছে, কিন্তু শুধু আমরা বাংলাদেশের মুখ থেকে আমরা শুনেছি আর কি। আপনি বিষয়টি কিভাবে দেখেন? আমি তার আগে একটু বলি যে কোহলিকে যে হঠাৎ করে মনে করছেন না, ধোনি কিন্তু নিউজিল্যান্ড ট্যুরে ধোনি কিন্তু 59, কোহলি কিন্তু প্রত্যেকটা ম্যাচে 50 করেছে। নিউজিল্যান্ডের যতগুলো হোয়াইট ওয়াশে খেলেছে, একটা হলো টাই হয়েছে ম্যাচ, সবকটা ম্যাচে কোহলিকে কেন্দ্র করে ইন্ডিয়ান যা রান হয়েছে কোহলিকে কেন্দ্র করে হয়েছে, নট ধোনি। ইন্ডিয়ান এটা আমাদের কোনো আত্মবিশ্বাসী ভোগার, ইন্ডিয়ার এবং খুব ভালো ব্যাটসম্যান। এখন যে উইকেট কিপার আসছে, হি ইজ অলসো ভেরি গুড ব্যাটসম্যান ফর স্পেশালি ফর ওয়ানডে অ্যান্ড টি20। আসবো আমি একটু যে জনাব মিশুর কাছে যাচ্ছি, রুমির কাছে। রুমি, আপনি বলছিলেন যে যেটা যে বাংলাদেশ কিন্তু ভালোই করেছে এবং কুয়াশার জন্য একটু হ্যাম্পার হতে পারে, কিন্তু মুশফিক কিন্তু এত চাপের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশের জন্য সে যথেষ্ট করেছে, কিন্তু আপনি বিষয়টি কিভাবে দেখছেন? কারণ বাংলাদেশে কিন্তু সাম্প্রতিক নিউজিল্যান্ডের শ্রীলঙ্কার ম্যাচে শেষ হওয়ার পরে কিন্তু একটা চাপের মধ্যেই ছিল পুরো দল আর কি, তারপরেও কিন্তু সে তার সর্বোচ্চটুকু কিন্তু দিয়েছে, কিন্তু আপনি বিষয়টি কিভাবে দেখছেন? হ্যাঁ, মুশফিক তো ডেফিনেটলি সবসময় প্রত্যেকটা ম্যাচেই ভালো করছে, এবং দেখলাম এবার গত বছরের তুলনায় দেখলাম এবার বিশেষ করে প্রায় ম্যাক্সিমাম ম্যাচেই মুশফিক অনেক রান করেছে। এখন এটা মুশফিকের হলো কি, এটা যে একটা ব্যাটসম্যানের যখন ওই অবস্থা হয়, অর্থাৎ ব্যাটসম্যান একটা পর্যায়ে আসে খেলতে নিজের কনফিডেন্স যখন বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি স্কোর আমরা ধরে রাখবো যে ও স্কোর করবেই, এবং সে করছে। এবং এখানে অন্যান্য ব্যাটসম্যান যে করছে না তা বলো না, ওরাও করছে। যেমন সাকিব যখন ছিল, সাকিবও কিছু রান করেছে, তারপরে বাকিরা যেমন শামসুর রহমান রান করেছে। তো মুশফিক সেখানে বলা যায় মাঝখানে থেকে যে ক্যাপ্টেন্সির যে দায়িত্বটা, কারণ ক্যাপ্টেন্সি সাধারণত মিডল অর্ডারের মাঝখানকে মাঝখানেই থাকতে হয়, মাঝখান থেকে দুই সাইড বা যে সাইড, যে চারদিকে যে সাইড যাই থাক সব অবলোকন করতে হয়, সব দেখতে হয়। সেই জন্য মুশফিক কিন্তু প্রপার একেবারে ওই জায়গায় বসে সে সমানে এই খেলছে, ব্যাটিং করছে, আরামে ব্যাটিং করছে, ওর বেশি প্রেশারও থাকে না প্রথম দিকে, এবং আস্তে আস্তে খেলতে দেখা যাচ্ছে সে ওই স্কোর নিয়ে যাচ্ছে অনেক দূর। এবং যেটা মুশফিক করছে সেটা স্বাভাবিকভাবে অসম্ভব রকম প্রশংসনীয়, এবং আমি মনে করবো যে এর পরের দিকে যদিও অবশ্য ফিট হয়ে যায়, আমি জানি না এখন ফিট এবং বিশ্বমানের দুজন খেলোয়াড়ই কিন্তু আমাদের দেশে দলে নেই, কিন্তু আপনার হচ্ছে সাকিব এবং তামিম, কিন্তু তারা ছাড়াও কিন্তু আমাদের দল কিন্তু বেশ ভালোই করেছে আমরা দেখেছি। এই জায়গাগুলো থেকে আমাদের কোনো পরিবর্তন কি দরকার আছে সামনে আফগানিস্তান ম্যাচে? আপনি কি মনে করছেন? আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা হবে, যে কি হবে আমি এখন বুঝতে পারছি না, কারণ আমি কালকে যে ম্যাচ দেখলাম, আফগানিস্তানের খেলা যে দেখলাম, তাতে মনে হলো প্রতিপক্ষ হিসেবে আমরা ভাবতে পারি অনেক শক্ত প্রতিপক্ষ। ওদের বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি খুবই ভালো, কারণ দুজন বোলার আছে দেখলাম, দুজনই দুর্দান্ত বল করে এবং অনেক জোরে বল করে, ফিল্ডিংও দুর্দান্ত ফিল্ডিং, ওরা একেবারে জান দিয়ে ফিল্ডিং করে, মোস্টলি দেখলাম বোলিং করে। এবং আরেকটা ব্যাপার দেখলাম, ওরা অসম্ভব ডিসিপ্লিন, যাকে বলে বোলিং ব্যাপার যখন আসে, মানে when it comes to bowling ওর ভেরি ডিসিপ্লিন। এই কারণে কালকে বোলিং যখন দেখলাম, ওরা ঠিক স্টাম্পে বল করছে, এদিকেও না ওদিকেও না, এবং স্টাম্পে বল করে পাকিস্তানিদের আটকে রেখেছিল অনেকক্ষণ আটকে রেখেছিল। ওরা পাকিস্তান রান করতে পারেনি প্রথম দিকে, 15-2 ছিল, এবং অনেকক্ষণ পর্যন্ত পাকিস্তান রান করতে পারেনি। পরের দিকে ওরা কিছুটা লুজ বল যখন দেওয়া শুরু করে, তখনই পাকিস্তানরা চলে যায়। এবং এই জিনিসটা বাংলাদেশের সঙ্গে হলে বাংলাদেশ ব্যাটসম্যানদের
সমস্যা হবে। যদিও আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো এই কারণে, কারণ ওদের থেকে বাংলাদেশের এক্সপিরিয়েন্স বেশি, এবং যার জন্য আমার মনে হয় বাংলাদেশে ডেফিনেটলি অ্যাডভান্টেজ থাকবে, হোম গ্রাউন্ড বলে অ্যাডভান্টেজ থাকবে। এবং আমরা এক্সপিরিয়েন্স বেশি থাকাতে অন্যান্য ব্যাটসম্যান যারা তারা ভালো করবে, বোলাররা ভালো করবে। এবং তাছাড়া ওদের কয়েকটা প্লেয়ার আমাদের এখানে খেলে রেগুলার, নবী খেলে, তারপরে নূর আলী বোধহয় খেলছে একটা, যাই হোক ওদেরকে আমরা জানি, বললে 5-6জন ব্যাটসম্যানকে আমরা জানি ওরা কি করে না করে, কিভাবে ব্যাটিং করে, ওদের কোনো উইকেটস থাকলে আমরা বুঝতে পারবো। এবং সেটা আমার মনে হয় সেটা বাংলাদেশে একটা অ্যাডভান্টেজেস পজিশনে থাকবে বাংলাদেশের জন্য। এবং যার জন্য আমার মনে হয় আফগানিস্তানের সঙ্গে যদিও আমাদের একবার সিরিয়াসলি খেলতে হবে, একবার ছেড়ে দেওয়া যাবে না। রুমি ভাই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে, আশা করি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম স্পোর্টসের। সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ। কথা বলছিলাম জনাব রুমির সাথে। রুমি, যেটা যে বাংলাদেশে হোম সাপোর্ট নিয়ে আমরা কিছু কথা বলবো, যে বাংলাদেশে হোম সাপোর্ট বলে যেটা কথা আছে সেটা আমরা কতটুকু কাজে লাগাতে পারছি? হ্যাঁ, পুরোপুরি। মাঝে মাঝে বেশি হয়ে যাচ্ছে আমাদের, কারণ মাঝে মাঝে ব্যাটসম্যানরা হয় কি, আমরা তো ক্রিকেট খেললাম, দেখতাম যে যখনই উল্লাস আসে ক্রাউড থেকে ভীষণভাবে মনকে নাড়া দেয়, অটোমেটিক্যালি ইনফ্লুয়েন্স একটা ব্যাটসম্যান বা বোলার হয় কি, আমাদের ব্যাটসম্যান মাঝে মাঝে মনে হচ্ছে যখনই অসম্ভব এই 40,000-50,000 দর্শক, আমাদের 25,000 দর্শকের মতো মনে হয়, 25,000 দর্শকের একসঙ্গে যে উল্লাসটা, এই উল্লাসটা যখন আমার কানে বাজলেই কিন্তু তখন মনে হয় কি, আরে বাপরে সাংঘাতিক ব্যাপার, আমি তো সাংঘাতিক খেলতে পারবো, তার মানে পরের বলটা আবার 4 মারতে যাবো, পরের বলটা 6 মারতে যাবো। এটা কিন্তু আমাদের ব্যাটসম্যানদের হচ্ছে না, তার আগে হচ্ছে। মাঝে মাঝে আমাদের মানে এই প্রেরণা এত বেশি হয়ে যাচ্ছে যে আমাদের প্রবলেম হচ্ছে। মাঝে মাঝে ব্যাটসম্যানদের অনেক সময় কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, কনসেন্ট্রেশন থাকে না। এটা তুমি ঠিক মনে আছে, তুমি যখন আম্পায়ার নিশ্চয়ই তোমার খেয়াল আছে, যখন আমরা খেলতাম বাইরে থেকে যখন এই রান করো বা ও তখন ব্যাটসম্যানরা অটোমেটিক্যালি প্রেসার করে যেত এবং জোর করে ফোর্স করতে গিয়ে ব্যাটসম্যান অ্যাকচুয়ালি নিজের একটা প্ল্যানিং থাকে খেলার, প্ল্যানিং নষ্ট হয়ে যায় প্ল্যানিং নষ্ট হয়ে যায়। তখন তার গ্যালারি, মানে অনেক ম্যাচিউর ব্যাটসম্যানও ওই গ্যালারির শোর দিকে চলে যায়। হ্যাঁ, গ্যালারির শোর, এটা মাঝে মাঝে হয়, আমাদের এবার হয়েছে। যার জন্য বলি যে ঠিক আছে, ক্রাউড থাক, ক্রাউড তো ভালো আমাদের, কারণ অটোমেটিক গ্রাউন্ড, আমাদের নিজেদের গ্রাউন্ড, কাজে ক্রাউড আসবে এবং ক্রাউডের যে এফেক্ট ওটা আমাদের মনের মধ্যে আসবে, কিন্তু আমরা যেন বেশি উদ্বেলিত না হয়ে যায়। আমার এই ছেলেদের প্রতি আমার এই রিকোয়েস্ট। আমরা এই ম্যাচের বিষয় নিয়ে আরো কথা বলবো, কিন্তু আমরা বাংলাদেশ এবং ভারত ম্যাচের কিছু হাইলাইটস দেখবো। সুপ্রিয় দর্শক, আমরা দেখবো বাংলাদেশ এবং ভারত ম্যাচের কিছু হাইলাইটস। Wickets in hand. Yeah. But not Virat Kohli. But that's another gorgeous shot. It surely is a contra. Does it? There will be available. That is a good shot. And it's gone straight. I thought it was gone back past the bowler, but that has gone straight into the hand. Imran catches the fielder. Told you there's a lot of smog around. Natar Ali Khan kills. That's a wide one down the leg side. Nesh Karthik is on strike. And they pinch the finger, and India are off the mark in this Asia Cup. They win this quite handsomely. সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসলাম বাংলাদেশ এবং ভারত ম্যাচের কিছু এক্সক্লুসিভ হাইলাইটস, যেটা হচ্ছে যে আসলে আমরা দেখেছি যে বাংলাদেশ এবং ভারত ম্যাচের কিন্তু দর্শক কিন্তু যে হোম সাপোর্ট, যে ভালো খেলতে পারে তাদেরকে পুরোপুরি সাপোর্ট দিয়ে যায় একটা দলকে, খেলে আমরা হেরেছি কিন্তু আমরা খেলা দেখিয়েছি। তো আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আসলে ব্যাপারটা হচ্ছে হোম সাপোর্ট, যেটা কথা হচ্ছিল আর কি, বাইরে আমরা বসে বসে আলাপ করছিলাম এই ব্যাপারে, যে হোম সাপোর্ট যখন হয় অতিমাত্রা হয়ে যায় মাঝে মাঝে খুব, ওটা অবশ্য আমাদের জন্য ভালো যে একটা 4 মারলাম একটা 6 মারলাম, তখন যে উল্লাস দর্শক প্রকাশ করে, সেই উল্লাস মাঝে মাঝে এফেক্ট বেশি হয়ে যায়। ব্যাটসম্যান কি প্রেশার পড়ে যায় অনেক সময়, তখন মনে হয় ব্যাটসম্যান, কারণ আমরা নিজেরা খেলেছি তো আমরা বুঝতাম, যখন বাইরে থেকে যখন বলা হতো প্রেশার দিত, আমরা যখন স্লো খেলতাম তখন দেখা গেল দর্শক বলছে রান করো, তখন কিন্তু ওই রান করতে গিয়ে প্রেশার অনেক সময় আমরা আউট হয়ে যেতাম। তো এখন প্রবলেমে এখনো কিন্তু সে হচ্ছে, এখন হচ্ছে রান করার হয় না, রান এমনি হচ্ছে, কারণ রান তো সব ক্রিকেট তো ছোট হয়ে যাচ্ছে, যত ছোট হচ্ছে রানের সংখ্যা বেড়ে যাচ্ছে, রান করার পদ্ধতিও বেড়ে যাচ্ছে। কাজে এখন ওই প্রেশার না হলেও এই যে উল্লাস ধ্বনি, যেটা একসঙ্গে 25,000 দর্শক চেঁচাচ্ছে একসঙ্গে ও করে, তো এই জিনিসটা কিন্তু ব্যাটসম্যানের মনে সাংঘাতিক এফেক্ট করে, এবং তাতে কি ওইটা মাঝে মাঝে বেশি হয়ে যায়, আবার মাঝে মাঝে কাজও করে, কারণ আমরা ভালো খেলি মাঝে মাঝে দর্শকের। মিশু ভাই, আপনি মনে কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে
আসলে হোম গ্রাউন্ডে অ্যাডভান্টেজ হলো 75%, ডিসঅ্যাডভান্টেজ হলো 25%। ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা বললো, সবাই যার যার বাসায় কমফোর্টেবল ফিল করে। আমরা আমাদের গ্রাউন্ড আমাদের পরিচিত, এই গ্রাউন্ডে আমরা ম্যাচ খেলি, দর্শক আমাদের পরিচিত এবং আমাদের বেশিরভাগ প্লেয়ারের অনেক প্লেয়ারের ম্যাচুরিটি হয়েছে। আমি আপনার কাছে আসবো, আমি একটু রুমি ভাইয়ের কাছে যে রুমি ভাই, যেটা আমরা দেখেছি যে আসলে শেষের দিকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের ম্যাচের শেষের দিকে কিন্তু আপনার কিন্তু দেখেছি যে তারা মানে একটু নিজেদেরকে সেভাবে কিন্তু মেলে ধরতে পারেনি এবং অনেকগুলো শর্টকাট কিন্তু রান কিন্তু তারা কিন্তু দিয়েছে কিন্তু আপনার কিন্তু, এবং ফিল্ডিংয়েও কিন্তু তারা যেই প্রথম দিক থেকে আমরা যেভাবে দেখেছিলাম সেটা কিন্তু আমরা শেষে এসে কিন্তু সেটা কিন্তু ওইভাবে লক্ষ্য করিনি। আপনি যদি এটা সম্পর্কে একটু বলেন। এমনি আমরা ভালো করেছি দুই ডিপার্টমেন্টই, ব্যাটিং বোলিং ফিল্ডিং। মুশফিকজন ফিল্ডিং করতে গিয়ে প্রবলেম করে, যাই হোক সেটা পরের কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্যাটিং আমরা যেভাবে করেছিলাম, আমরা কিন্তু যখন ব্যাটিং করে বাংলাদেশ টিম ভালো করাতে আমরা ভেবেছিলাম হয়তো একটা চান্স হয়ে যাচ্ছে, হয়তো আমরা জিতে যেতেও পারি যদি বোলিং ভালো করে, ভালো হয়। কিন্তু কথা হচ্ছে যে বোলিং ভালো হবে কিভাবে, পিচ যে কন্ডিশন ছিল এই পিচে আমাদের বোলিং মানে খুব বেশি ভালো করা সম্ভব না। কারণ ওরা তো ইন্ডিয়ান টিম তো অনেক দিন খেলছে, যে ওরা নতুন টিম হলেও কিন্তু মোরালেস এক্সপিরিয়েন্স, আর এই ধরনের পিচে ওরা খেলে অভ্যস্ত। কাজে আমাদের দেশের মতো মাটি ওদের, কাজে ওরা অটোমেটিক্যালি আমাদের রান টপকে গেছে। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা কিন্তু দুই ডিপার্টমেন্টই, বোলিং কিন্তু আমরা খারাপ করি, ভালো করেছি, কিন্তু যেখানে বলের টার্ন নেই, যে পিচ সেখানে বলের টার্ন নেই, লুপ করে বল করলেও টার্ন পাচ্ছে না, তো সেখানে আমি ভেরি ডিফিকাল্ট একটা ভালো টিমকে পর্যদস্ত করা। আমরা ভালো, যার জন্য হলো কি ওরা আমাদেরকে হারালো ওই কারণেই, একটা ছোট্ট একটা অ্যাডভান্টেজ সিচুয়েশন ওদের পক্ষে ছিল, যার জন্য আমরা হেরে গেলাম ওদের কাছে ওই জায়গায়। তো আরেকটা আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা একটু টি-20 দিকে যাচ্ছি, যে সামনে টি-20 বিশ্বকাপ। এখন আমাদের যেই 11 জনের যে স্কোয়াড আছে সেখানে কি আমাদের কোনো পরিবর্তন দরকার আছে বলে আপনি মনে করছেন? আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে জড়িত, আমি মনে করছি বিষয়টা আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আসলে আমি এখন যে টিম আছে সেই টিমটা মোটামুটি ভালো, কিন্তু আমি এখানে জানি না কেন এরাই কিন্তু গত বছর এশিয়া কাপ খেলেছে, কিন্তু খেলেছে টি-20 যদি যায় এই টিমই হয়ে যাবে, আমাদের মনে হয় না খুব একটা পরিবর্তন হবে। তবে একটা প্লেয়ারকে যেটা আমি সবসময় সাপোর্ট করি সেটা হলো ইমরুল কায়েস। ইমরুল কায়েসকে আমি দেখলাম যে টেস্টে যখন খেললো তখন দেখলাম ও আর শামসু দুজনেই পাশাপাশি খেলছে, দুজনের সমান তালে খেলছে, দুজনের স্টাইল ভালো এবং দুজনেরই হাতে স্ট্রোক রয়েছে। তো এখন শামসু যদি খেলতে পারে ইমরুল কায়েস কেন খেলতে পারবে না? আমি আরো অনেক জায়গায় এই কথাই বলেছি। আমার মনে হয় ইমরুল কায়েসকে যদি ওপেনিং করা হয় তাহলে ওপেনিং এ ও ভালো করবে এবং টি-20 খেললেও ওই একই রেজাল্ট হবে। ইমরুল কায়েস কিন্তু মাঝখানে কিন্তু কিছুদিন কিন্তু ফর্মে ছিল না, কিন্তু সেটা কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে। আমরা একজন খেলোয়াড় মানে ফর্ম ছিল না, আবার আসছে, আবার সে ফর্মে আসতে পারবে কিনা, কারণ আমাদের কিন্তু এটা কিন্তু বিশ্বকাপ, কিন্তু সেখানে কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু বিবেচনা করেই কিন্তু আমাদের স্কোয়াড গঠন করতে হয় আর কি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না, এবং আমি বলতে মানে করতে পারি যে 100% শিওর যে ইমরুল কায়েস যদি থাকে তাহলে কোনো ডিফারেন্স হবে না, বরং আরো ভালো হওয়ার চান্স। কারণ ইমরুল কায়েসের হাতে যে শট আছে দেখলাম, অনেকগুলো শট আছে যেগুলো আমাদের অনেক ব্যাটসম্যান খেলে না, কিন্তু ইমরুল কায়েস খেলে। যেহেতু আমি নিজে ক্রিকেট খেলেছি সেটা আমি বুঝতে পারি যে ইমরুল কায়েস ইজ এ গুড ব্যাটসম্যান। এখন ওকে নিলে আমি ডেফিনেট যে ও ভালো করবেই। কিন্তু এখন বাকি যে টিমে যে চেঞ্জ, আমার মনে হয় না সেই টিমে খুব একটা তেমন চেঞ্জ করতে হবে বা করা উচিত। কারণ টি-20 খেললে প্রায় অলমোস্ট একই রকম হবে, একই রকম রেজাল্ট আসবে। জনাব বিশ্ব, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? আমার মনে হয় যে তামিম টিমে চলে আসবে। কাজে আরেকটা ওপেনিং ব্যাটসম্যান, বরং এখানে ইমরুল কায়েসের আসার সম্ভাবনা কম। আসলে তামিমকেও কিন্তু আমরা দীর্ঘদিন দেখছি যে রান খরা, কিন্তু এখন কিন্তু আমরা হলেও টি-20তে তামিমকে খেলাবে সিলেক্টর, যে কোনো সিলেক্টরই খেলাবে। রুমিও যদি এখন সিলেকশন কমিটিতে থাকতো, সাকিবও কিন্তু আসছে, কিন্তু সেখানে সাকিবের কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসল কথা সাঙ্গাকারা এবং সাঙ্গাকারা যে পাকিস্তানের কাছে ইনিংস খেললো এবং আমাদের কাছে ইনিংস খেললো, দেখছেন কোহলি যে খেললো, যেটা আপনি বলতেছিলেন যে তারা গ্যাপে বল দিয়ে, তারা কিন্তু ডট বল দেয় না খুব। বাংলাদেশের অসুবিধা কি, 50%টা ডট বল, 4 বেশি ওদের থেকে, 6 বেশি ওদের থেকে, কিন্তু আমাদের রান কম। কেন এই বিষয়টি কেন আমরা ডট বল দিয়ে দিই? ওয়ানডে টি-20তে ডট বল, টি-20তে ডট বলকে একটা মেডিন ওভারের মতো ধরে। ডট বল বলে যে এতগুলি ডট বল গেছে। আচ্ছা, স্কোরারকে সেটা হিসাব রাখতে হয় যে কতগুলো ডট বল গেছে। আমাদের এখন 120 বলের মধ্যে যদি আমাদের 40টা ডট বল যায় তাহলে আর থাকে কি? আমি একটু আপনাকে আমি এটা শেষ করে নেই। জি, তো এই জন্য আমাদের সাকিবের মধ্যে এই গুণটা সবচেয়ে বেশি, ডট বল কম দেওয়া। হ্যাঁ, সাকিব কিন্তু যে একটা ক্লাস ব্যাটসম্যান, এটা বোঝা যায়। সাকিব কিন্তু উইকেটে থাকলে সে 4-6 না মারলেও কিন্তু সে কিন্তু এন্ড চেঞ্জ করছেই। আচ্ছা আচ্ছা, সে কিন্তু সিঙ্গেল রান কিন্তু সিঙ্গেল নিচ্ছে, 2 নিচ্ছে, সিঙ্গেল নিচ্ছে, 2 নিচ্ছে, 1-2 এবং সাকিবের স্ট্রাইক রেট কখনো
60 এরকম নামে না, সে তার 70 80 ইভেন টেস্টেও তো 60 স্ট্রাইক রেট থাকে, বিকজ অফ সে ডট বল দেয় না। আচ্ছা আচ্ছা, এখন মুশকিল হয়ে আমার গেছে। মনে হচ্ছে রুমি ভাই একটু কিছু বলতে চাচ্ছে মানে এই বিষয়ে। যেটা মিশু যেটা বললো ওটাও ঠিক, কারণ তামিমকে বাদ দিতে পারবে বলে মনে হচ্ছে না। তামিম থাকবে টিমে, আর এও থাকবে, শামসু থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে যে টিমে থাকতে হবে ইমরুল কায়েসকে। ইন কেস একজন ফেল করলো তো সেখানে ইমরুল কায়েসকে চেষ্টা করতে হবে, কারণ ইমরুল কায়েসকে ফেলে রাখতে হবে। বলতে যে 16 জনের ভিতরে হ্যাঁ থাকতে হবে, কারণ টিম একজন স্কোয়াডে থাকতে হবে। হ্যাঁ স্কোয়াডে থাকতে হবে। তাহলে হবে কি, ইমরুল কায়েসকে যদি বসিয়ে রাখি, ওরকম একটা ব্যাটসম্যান যদি পরের পর না খেলে একদম, তাহলে নষ্ট হয়ে যাবে তো, ওকে তো ইউজলেস হয়ে যাবে তো। আর একটা ব্যাটসম্যান জানি আমি ভালো খেলে, ওকে ম্যাচের পর ম্যাচ বাইরে রাখলাম, খেলতে দিলাম না, চান্স দিলাম না, তাহলে কি হবে? তাহলে ছেলে শেষ হয়ে যাবে তো, খেলতে পারবে না পরে। যখন ওকে সুযোগ দেওয়া হবে তখন কিন্তু কোনো স্কোরই করতে পারবে না। আচ্ছা, আমরা আসলে এতগুলো বিষয় নিয়ে আসলে কথা বলে অনেক কষ্টসাধ্য, কারণ হচ্ছে যে সময় একেবারে বাধা। তবে আমরা বেশ ভালো আশা করছি, এবং আপনাদের কাছ থেকে শেষ আমাদের যে আপনারা কোথায় দেখতে চাচ্ছেন এশিয়া কাপে এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে? আমি তো আমার প্রত্যাশা তো অনেক, কিন্তু এখন প্রত্যাশা আর মানে রিয়েলিটি দুটো কিন্তু দুই রকম। এখন আমি প্রত্যাশা করবো বাংলাদেশ জিতে যাবে, এই মুহূর্তে কিন্তু বলা খুব কঠিন যে এই মুহূর্তে কারা জিতবে, বাংলাদেশ জিতবে না কোথায় কে যাবে, কারণ আরো কয়েকটা ম্যাচ হলে পরে তখন প্রত্যেক দলকে ফেভারিট, কিন্তু প্রত্যেক দল ফেভারিট, এবং এট দ্য সেম টাইম আফগানিস্তান ইজ এ গুড টিম, সো ইউ ক্যান নেভার লেট দেম গো। আফগানিস্তানও চলে আসতে পারে, তবে হ্যাঁ আমি আফগানিস্তানকে ধরবো না এই কারণে যে আফগানিস্তান এখন অনেক বাকি, কেবল শুরু করেছে ওরা, আরো একটু সময় লাগবে, ওদের আরো খেলে আসতে হবে। অলরেডি তো ওরা কিন্তু বেশ অনেকটা এগিয়ে, কাজে এখন যদি এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে যায় তাহলে পরের খেলাগুলোতে ডেফিনেটলি আফগানিস্তান ভালো করবে। তো আমি এই মুহূর্তে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে উপরের যারা যাবে তাদের মধ্যে আমি কয়েকটা টিম কি বলবো, ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর পাকিস্তান, এই টিম তো ডেফিনেটলি যে কোনো টিমই কিন্তু বেরিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, যারা মিশু, আমি আসলে বলবো যে আমাদের চিন্তা করা উচিত নেক্সট ম্যাচ নিয়ে। আচ্ছা, আফগানিস্তানের সাথে আমাদের খেলাটা নিয়ে আমাদের এখন জোর দেওয়া উচিত, কারণ এইটা জিতার পরে আমাদের চিন্তা আমাদের কনফিডেন্স রাস্তা খুলবে। এইটা এই ম্যাচ যদি আমরা না জিতি, যেহেতু ওয়ান ডেতে ড্র নাই, ইয়েতে এটা তো আমরা জিততে হবে, তবে হারতে হবে। আমরা যদি না জিতি তাহলে কিন্তু আমরা টুর্নামেন্ট থেকে আউট। এই যে আমি যদি সিলেকশনের উপর কথা বলা উচিত না, যারা নির্বাচক আছে তারা মনে করছে যে তারা সেই বিষয়টি বিবেচনা করবে, ওরা একটু উইক কথা বলবে, এবং হচ্ছে যে আসলে টি-20 এবং এশিয়া কাপে বাংলাদেশ একটা ভালো অবস্থান তৈরি করবে এবং বাংলাদেশের দর্শক যারা আছে তাদের মুখ উজ্জ্বল করবে। আশাবাদটুকু ব্যক্ত করছি। জনাব মিশু এবং রুমি, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখা হবে আবার সেই পর্যন্ত। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে, এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপ সম্পর্কে যে কোনো মতামত এবং তথ্য আপনি আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন এবং ইমেইলও করতে পারেন timesportsbd@gmail.com। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন আর মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।